হেই গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? সেই ভয়ঙ্কর রাতে কি হয়েছিল পার্ট 6 নিয়ে এসে পড়ছি। তো গল্প শুরু করা যাক। এই কুত্তার বাচ্চা, গাড়ি থেকে নাম। তুই কি ভেবেছিলি রাফির সঙ্গে আমি বিয়ে দিব? তখন নাফসি বলল, আশ্চর্য ভাইয়া, তুমি এমন বিহেভ করছো কেন আমার সঙ্গে, সেটা আগে বলো। আব্দুল বলল, ভাইয়া বলতে লজ্জা করে না? এই তোর কিসের ভাইয়া আমি? হ্যাঁ। নাফসি বলল, আল্লাহ, নিজের চাচাতো বোনকে এইভাবে বলে নাকি? হ্যাঁ। আব্দুল বলল, কিসের বোন তুই আমার? এই কথাটি শুনে নাফসি হঠাৎ করেই বলে ওঠে, দেখছো ভাবি, ভাইয়া আমাকে কিভাবে অপমান করতেছে। ভাবি কথাটি শুনে আব্দুল চমকে উঠলো। আব্দুল বলল, ভাবি মানে? এই তুই কাকে ভাবি বলতাছিস? আমার বউ ঈশিতা তো বাড়িতে। হ্যাঁ, কিন্তু আমরা ভিডিও কলে কথা বলতাছি, তোমার সব কথা ভাবি শুনতাছে। আব্দুল কথাটি শোনা মাত্রই আব্দুল বলতে থাকে, নাফসি বোন আমার, আমার নাটকটি কেমন লাগলো তোর? নাফসি বলল, হ্যাঁ ভালো লেগেছে, এই নাও ভাবির সঙ্গে কথা বলো। তারপর আব্দুল কথাটি শোনার সঙ্গে সঙ্গে আব্দুল ফোনটি হাতে নেয়, নিয়ে বলে, আরে ঈশিতা, তুমি ভিডিও কলে? ঈশিতা বলল, হ্যাঁ আমি ভিডিও কলে। তুমি একটু আগে কি বললে নাফসিকে? তখন আব্দুল বলল, আরে আমি তো একটু ফাইজলামি করছি, আমার বোন, যদি আমি একটু দুষ্টামি না করি তাহলে কে দুষ্টামি করবে শুনি? তখন ঈশিতা বলল, তাই বলে এইভাবে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তখন আব্দুল বলল, আরে ভয়ের কিছু নেই, এই নাও নাফসির সঙ্গে কথা বলো। ঈশিতা বলল, শোনো, পুরো বিয়েটা আমি এই ভিডিও কলে দেখবো, ফোনটা যেন কাটা না হয়। আব্দুল বলল, ঠিক আছে। কথাটি বলে আব্দুল ফোনটি নাফসির হাতে দেয়। তারপর ফোনটি নাফসি হাতে নেয় আর বলে, ধন্যবাদ ভাবি ভাইয়াকে এভাবে শাসন করার জন্য, আর একটু হলেই তো আমি শেষ হয়ে যেতাম। তখন ঈশিতা বলল, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে ভিডিও কলে। নাফসি বলল, ঠিক আছে ভাবি। এরপরে আব্দুল বাধ্য ছেলের মতো কাজী অফিসে নিয়ে যায় রাফি এবং নাফসিকে। তো কাজী অফিসে আসার পর আব্দুল এবং রাফি বাহিরে এসে কথা বলে। রাফি বলল, ভাইয়া এখন কি হবে? আব্দুল বলল, শোন, কাজী অফিসে যখন এসে গিয়েছি, তাহলে তুই নাফসিকে বিয়েটা করেই ফেল, এরপর বাড়িতে গিয়ে বাকি কাজ হবে। রাফি বলল, কিন্তু ভাইয়া। আব্দুল বলল, কোনো কিন্তু নেই, তোর ভাবি যদি শুধুমাত্র কলটি কেটে দিত তাহলে এই শয়তানটাকে এখানেই শেষ করে দিতাম। রাফি বলল, কেন ভাইয়া, তুমি কি ভাবিকে ভয় পাও? আব্দুল বলল, আরে না, ভয় পাই না, কিন্তু ওর বাবা একজন মন্ত্রী, ওর বাবার পাওয়ারের জন্য আমি এখন পর্যন্ত টিকে আছি, এই জন্য কিছু বলি না ওকে। এছাড়াও আমি যে এত খারাপ কাজ করি সে এইসবের কিছুই জানে না। রাফি বলল, ও। আব্দুল বলল, হ্যাঁ, তুই কিছু মনে করিস না, খুব শীঘ্রই শয়তানটাকে শেষ করে অন্য কোথাও তোর বিয়ে দিব আমি। রাফি বলল, ঠিক আছে ভাইয়া। এরপরে দুই ভাই প্ল্যান করে ভিতরে চলে আসে এবং এসেই দেখতে পায় নাফসি এখনো ভিডিও কলে ঈশিতার সঙ্গে কথা বলতেছে। তো কোনো উপায় না পেয়ে আব্দুল, নাফসি এবং রাফির বিয়েটা সম্পূর্ণ করে কাজী অফিসে। এরপরে গাড়ি নিয়ে সোজা বাড়িতে চলে আসে। এসেই নাফসি ঈশিতাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় মানুষটাকে আমার করে দেওয়ার জন্য। তখন ঈশিতা বলল, আরে থাক, আর বলতে হবে না, অনেক রাত হয়ে এসেছে, এখন ঘুমাইতে যা, তোদের দুজনের জন্য সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। নাফসি বলল, কি বলো ভাবি? ঈশিতা বলল, চল এখন আমার সঙ্গে রুমে নিয়ে যাই। নাফসি বলল, রাফিকে ডাক দেই, তারপরে দুজনে একসঙ্গে বাসর ঘরে ঢুকবো। ঈশিতা বলল, বাহ বাহ বাহ, কি মোহাব্বত, জামাইয়ের জন্য বিয়ে হতে না হতে একসঙ্গ ছাড়া ঢুকবে না বাসর ঘরে। যাও, তোমার নগরকে ডাক দাও, আমি অপেক্ষা করতেছি তোমাদের দুজনের জন্য। কথাটি শুনে নাফসি বাহিরে এসে রাফি বলে চিৎকার করে। মুহূর্তে রাফি উপস্থিত হয়ে বলে, হ্যাঁ বলো, কি হয়েছে, এমন চিৎকার করে ডাকতাছো কেন? নাফসি বলল, চলো বাসর ঘরে, ভাবি আমাদের জন্য অপেক্ষা করতেছে। রাফি বলল, কিসের বাসর ঘর? হ্যাঁ। তখন নাফসি বলল, আরে আজ তো আমাদের বাসর ঘর, চলো দুজনে ভালোবাসায় পাগল হয়ে যাই। নাফসির এমন কথা শুনে পাশ থেকে আব্দুল এসে বলতে থাকে, শোন নাফসি, তুই যতই কাহিনী বা অভিনয় করো না কেন, আমাদের কিছুই করতে পারবি না। নাফসি হা হা করে হাসলো। কিছু করতে পারি কি পারি না সেটা সময় বলে দিবে। তোর ভাইকে শুধুমাত্র বিয়ে করলাম, এখনো অনেক খেলা বাকি, তুই বুঝতেই পারবি না তোর সঙ্গে কি হতে যাচ্ছে। আব্দুল বলল, আচ্ছা সেটা দেখা যাবে, তুই আমার কি করিস? তখন নাফসি বলল, তোর দিন খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে, আমার সন্তানকে তোর বউকে দিয়ে বলেছিস এটা তার সন্তান, আমাকে ধর্ষণ করছিস, অন্য পুরুষের দ্বারাই শরীর কাটিয়ে লবণ দিয়েছিস, কি ভেবেছিস সব কিছু আমি মুহূর্তেই ভুলে যাব? তখন আব্দুল বলল, ইস সোনা গো আমার, এতটুকুই এত কাহিনী, এখন পর্যন্ত আমার আসল চেহারা তো দেখতেই পারিসনি। তখন নাফসি বলল, দেখা যাবে কে জিতে আর কে হারে,
তখন আব্দুল বলল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বেয়াদব মেয়ে। লজ্জা করে না অন্যের বাড়িতে থাকতে খাইতে? এইটুকু শিক্ষা তোর পরিবার তোকে দেয়নি? নাফসি বলল, তুমি যতই আমাকে তিক করে কথা বলো না কেন, আমি এই বাড়ির সেই মুহূর্ত পর্যন্ত ছাড়বো না যেই মুহূর্ত পর্যন্ত তোর মতো খুনিকে এই পৃথিবী থেকে সরাতে না পাচ্ছি। তো এমন তর্কাতর্কি অবস্থায় সেখানে ঈশিতা এসে উপস্থিত হয়। ঈশিতা বলল, কি ব্যাপার নাফসি, আমি তোদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি, কিন্তু তুই এখানে তোর ভাইয়ের সঙ্গে তর্ক করতেছিস। নাফসি বলল, দেখো না ভাবি, ভাইয়া রাফিকে বাসর করে যেতে দিচ্ছে না। এই নাফসি, তুই আমার দোষ দিচ্ছিস কেন? আমি তো তোদের সঙ্গে একটু মজা করছিলাম মাত্র। ঈশিতা বলল, অনেক মজা হয়েছে রাফি, তুমি তোমার বউকে নিয়ে রুমে যাও, আমি নিজ হাতে তোমাদের বাসরঘর সাজিয়েছি। তো ঈশিতার কথা মতো রাফি এবং নাফসি দুজনেই তাদের বাসরঘরের দিকে চলে যায়। গাইস, তোমরা হেডফোন ইউজ করো। তখন ঈশিতা বলল, দেখো অনেক সুন্দর মানিয়েছে রাফি এবং নাফসিকে, তাই না? আব্দুল বলল, হ্যাঁ সুন্দর মানিয়েছে। ঈশিতা বলল, দোয়া করি আল্লাহ যেন তাদের অনেক সুখে রাখে, কখনো যেন বিপদ তাদের পাশেই না আসে। আব্দুল বলল, হ্যাঁ। তারপর আব্দুল বলল, চলো এখন আমরা ঘুমাইতে যাই। এরপরে রাফি এবং নাফসি রুমে ঢোকা মাত্রই দেখতে পাই পুরো রুমটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, যা তারা ভাবতেই পারেনি। এমন মুহূর্তে রাফি বলে ওঠে, নাফসি তুমি কি সত্যি আমাকে স্বামী হিসাবে কবুল করছো, নাকি শুধুমাত্র আমাকে ব্যবহার করার জন্য এমন করছো? তখন নাফসি বলল, তোমার কি মনে হয় রাফি, আমি তোমাকে নিয়ে খেলা করতেছি? রাফি বলল, জানি না, তবে সত্যি বলতাছি আমি তোমাকে অনেক ভালোবাসি। নাফসি, আমাকে কষ্ট দিও না। তখন নাফসি বলল, আমার জন্য তোমার পরিবারের সবাইকে ত্যাগ করতে পারবে? রাফি বলল, হ্যাঁ পারবো, কারণ এমন এমন খারাপ পরিবারের সঙ্গে থাকার চেয়ে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করা অনেক ভালো। নাফসি বলল, ওহ জানো তোমার ভাই আমাকে ধর্ষণ করছে? রাফি বলল, হ্যাঁ সব জানি, তোমার সব অতীত জানার পরও আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমার হাতে হাতটি রেখে চিরকাল পার করতে চাই। নাফসি বলল, বুঝলাম, কিন্তু আমি তোমার ভাইয়াকে শাস্তি দিব, এটা তুমি মানতে পারবে? রাফি বলল, জি পারবো, কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না, যে পাপ করেছে তার সাজা তাকে অবশ্যই পেতে হবে। নাফসি বলল, ঠিক বলছো। রাফি বলল, এখন কি করবা? নাফসি বলল, কেন স্বামী স্ত্রী বাসর করে কি করে জানো না, নাকি শিখাই দিতে হবে বলো? আরে না, শিখাই দিতে হবে না। কথাটি বলা মাত্রই রাফি নাফসিকে কাছে টেনে নেয় এবং আলতো করে তার ঠোঁটে দুটিতে আপন করে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ কিস করার পরে যেই না রাফি নাফসির শরীর থেকে পোশাক খুলতে যাবে, এমন মুহূর্তে রাফি লক্ষ্য করে নাফসির পিঠে অনেক ক্ষত স্থান, যেগুলো এখন পর্যন্ত শুকায়নি। কি ব্যাপার নাফসি, তোমার শরীরে এমন দাগ কেন? নাফসি বলল, আরে বাদ দাও, এমন একটা রোমান্টিক মুহূর্তে এমন কথা না বলাই ভালো। রাফি বলল, প্লিজ আমি জানতে চাই আমার বউয়ের এমন অবস্থা কে করলো? নাফসি বলল, জানলে তাকে কি করবে? রাফি বলল, মেরে ফেলবো তাকে আমি, আর তার মনে কি একটু মোহাব্বত নেই? তখন নাফসি বলল, তোমার ভাই আব্দুল আমার এই অবস্থা করছে, আমার শরীরের অংশ কেটে কেটে লবণ দিয়েছিল, যার কারণে কিছু স্থান এখন পর্যন্ত শুকায়নি। রাফি বলল, কি আমার ভাই তোমার এই অবস্থা করছে? সরি, ও আমার আর এখন থেকে ভাই না। নাফসি বলল, কেন? রাফি বলল, যে মানুষটা এতটা খারাপ কাজ করে, আর যাই হোক সে কখনোই আমার ভাই হতে পারে না, কখনোই না। তখন নাফসি বলল, এই বাদ দাও, আজ আমাদের বাসর রাত, আর তুমি কি শুরু করছো এখন? তখন রাফি বলল, আচ্ছা বাদ দিলাম। রাফির কথাটি শেষ হওয়ার আগে নাফসি তার ঠোঁট দুটো রাফির ঠোঁটের সঙ্গে এক করে দেয়। বেশ কিছুক্ষণ কিস করার পরে রাফি আলতো করে নাফসির গালে কপালে গালে চুমু দিতে থাকে। এইদিকে নাফসি এমন ঠোঁটের স্পর্শ পেয়ে যেন পাগল হয়ে যাচ্ছে ভালোবাসায়। এরপরে রাফি দুষ্টামি করে নাফসির নাভিতে আলতো করে কিস করে, আর সঙ্গে সঙ্গে নাফসির শরীরের লোম দাঁড়িয়ে যায় আর নিঃশ্বাস ভারী হয়ে আসতে থাকে। আসলে গাইস, গল্পটা একটু রোমান্টিক করতে যাই, একটু বেশি রোমান্টিক করে লাইছি, তার জন্য সরি টু সে, তোমরা আবার কেউ সিরিয়াসলি নিও না। যাই হোক, আবার শুরু করি। থাক, আর গভীরে না যাই, পরে বলবেন ইয়ামিন ভাই আপনি তো অনেক খারাপ। তো পরের দিন সকালবেলায় সবার আগে নাফসি ঘুম থেকে উঠে গোসল করে রান্নার কাজে লেগে পড়ে, সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পরবর্তীতে নাফসি রান্না করে ডাইনিং টেবিলে সবার জন্য সব কিছু রেডি করে রাখে। পরে সবাই মিলে যখন খাবার খাইতে বসে, এমন মুহূর্তে নাফসি বলে ওঠে, আজ রান্নাটি আমি করছি, কেমন হয়েছে সবাই একটু বলবেন প্লিজ। কথাটি শোনা মাত্রই আব্দুল গল গল করে সেখানেই বমি করে ফেলে, যেটা দেখে সবাই বেশ আশ্চর্য হয়। ঈশিতা বলল, কি হলো তোমার, হঠাৎ বমি করতেছো?
কাহিনী কি? নাফসি বলল, ভাবি মনে হয় আমার হাতের রান্নাগুলো ভাইয়ার ভালো লাগেনি, তাই হয়তো বা বমি করলো। তখন ঈশিতা বলল, আরে না, বিশ্বাস করো তোমার হাতের খাবারগুলি অনেক ভালো হয়েছে, এছাড়াও তোমার ভাইও খাইতাছিল, আমি দেখতাছিলাম। আব্দুল বলল, আরে না, খাবারে কোনো সমস্যা নেই, হঠাৎ করে আজকে কেন জানি আমার বমি আসলো, কিছুই বুঝলাম না। তখন নাফসি বলল, সমস্যা নেই ভাইয়া, আপনি ফ্রেশ হয়ে এসে আবার খেয়ে নিন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। তখন আব্দুল বলল, না তোমরা খাও, আমি এখন আর খাবো না, দুপুরবেলায় আবার খাবো। এমন মুহূর্তে রাফি বলে উঠল, ভাইয়া সত্যি কি আমার বউয়ের হাতের খাবার তোমার পছন্দ হয়নি, নাকি অন্য বিষয় আছে? তখন আব্দুল বলল, আরে পাগল, তোর বউয়ের হাতের রান্না বেশ ভালো। রাফি বলল, ও। তো আব্দুলের এমন কাহিনী দেখে নাফসি বুঝতে পারে সে কেন খাবার খাচ্ছে না, কারণ নাফসি তাকে মারার জন্য যদি খাবারে বিষ মেশায়, এই জন্য। তো আব্দুল ওয়াশরুমে যাওয়া মাত্রই ঈশিতা বলে ওঠে, কি ব্যাপার দেবর সাহেব, বাসর রাত কেমন কাটলো দুজনের? তখন নাফসি বলল, ভাবি বলিয়েন না, আর আপনার দেবর খুবই দুষ্টামি করছে আজ। তখন ঈশিতা বলল, ও তাই, হ্যাঁ বউয়ের সঙ্গে দুষ্টামি করবে না তো কার সঙ্গে করবে? তখন নাফসি বলল, সেটা ঠিক বলছেন ভাবি। তখন ঈশিতা বলল, শোনো, তোমরা দুজনে হানিমুনের জন্য কোথাও ঘুরতে যাও, আমি তোমাদের ভাইয়ের সঙ্গে কথা বলে সব কিছু ঠিক করে দিতাছি। তখন নাফসি বলল, থাক ভাবি, কোথাও যাওয়া লাগবে না, আমরা এখানেই ঠিক আছি। তখন ঈশিতা বলল, বেশি কথা বলিও না নাফসি, আমি যেটা বলছি সেটাই করতে হবে। তখন নাফসি ঈশিতার কথা শুনে নাফসি আর কিছু বলে না, কিন্তু নাফসির মনে ভয় ঢুকে যায়, যদি বাড়ির বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল কোনো ক্ষতি করে তাহলে কি হবে। তখন ঈশিতা বলল, কি ভাবছ? তখন নাফসি বলল, না ভাবি, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই হবে। এই তো লক্ষ্মী মেয়ে, আচ্ছা তোমরা দুজনে খাওয়া দাওয়া করে ভিতরে যাও, আমিও ভিতরে যেয়ে তোমাদের ভাইকে ম্যানেজ করতেছি। তো কথাটি বলে ঈশিতা যেই না চলে গেল, ঠিক তখনই হাসিব বলে উঠল, জান কোথায় যাব, হানিমুনে সিলেক্ট করলা কি? নাফসি বলল, এই আমি এখানে হানিমুন করতে আসিনি, আমি প্রতিশোধ নিতে এসেছি, এছাড়াও বাড়ির বাহিরে গেলে তোমার ভাই আমাদের ক্ষতি করতে পারে। রাফি বলল, তাহলে এখন আমাদের উপায়? তখন নাফসি বলল, শোনো, আমরা অবশ্যই হানিমুনে যাব, কিন্তু তোমার ভাইকে সঙ্গে নেব না। রাফি বলল, মানে? নাফসি বলল, মানে হলো আমরা গাড়ি ড্রাইভ করে যাব, তোমার ভাইয়ের কোনো হেল্প নিব না, কারণ তোমার ভাইয়ের সঙ্গে থাকলে যে কোনো একটি সমস্যা হতে পারে, আমি শিওর। তখন রাফি বলল, এই তোমার ঠোঁটে কোনো রক্ত বের হচ্ছে মনে হয়। তখন নাফসি বলল, রক্ত বের হবে না আবার, যত জোরে কামড় দিয়েছো ঠোঁটে রক্ত তো বের হবেই। তখন রাফি বলল, কাছে আসো, আর একটু কিস করে সব ঠিক করে দেই। তখন নাফসি বলল, না বাবা, আমার দরকার নেই, আর 1 মাসেও আমার কাছে আসার চেষ্টা করবা না। রাফি বলল, না গো বউ, এমন কথা বলবা না, তোমার ভালোবাসা না পেলে আমি পাগল হয়ে যাব। নাফসি বলল, ইস, ঢং দেখলে বাঁচি না, হয়েছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। রাফি বলল, ওকে। এরপরে রাফি এবং নাফসি খাওয়া দাওয়া করে রুমের ভিতরে আসা মাত্রই ঈশিতা সেখানে চলে আসে, আর এসেই বলতে থাকে, এই খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ খাওয়া শেষ। তখন ঈশিতা বলল, এই নাও 10 লাখ টাকার চেক, পুরো 1 মাসের হানিমুন করার পরে বাসায় ফিরবে দুজনে, পরবর্তীতে যদি আরও টাকা লাগে আমাকে ফোন দিবে, আমি পাঠিয়ে দিব। তখন নাফসি বলল, এত টাকা লাগবে না ভাবি। নাফসি বলল, এত টাকা লাগবে না ভাবি, এছাড়াও ভাইয়ার এগুলো কষ্টের টাকা। ঈশিতা বলল, আরে নাফসি, তোমার ভাইয়াই বলল যদি আরও টাকা লাগবে সেটাও দিবে, তবুও তোমরা সুন্দরভাবে হানিমুন করো। ঈশিতার এই কথায় নাফসি বুঝতে পারে আব্দুল কেন এত ভালোবাসা দেখাচ্ছে। আব্দুল চাচ্ছে কোনোভাবে আমি যেন এই বাড়ি থেকে বাহিরে যাই। তখন ঈশিতা বলল, কি বিন করছো? হ্যাঁ। নাফসি বলল, না ভাবি, ভাবতাছি ভাইয়ার মনটা কত বড়, সত্যিই আমরা লাকি এমন একজন ভাইয়া পেয়ে। তখন ঈশিতা বলল, হাসিব, টাকাটি ব্যাংকে থেকে উঠিয়ে নিও, তোমাদের ভাইয়া কোথায় যেন গেল মিটিংয়ে, তোমরা অন্য একটি গাড়ি নিয়ে হানিমুনে যা। তখন ঈশিতা বলল, আমার বাচ্চা কান্না করতেছে, তোরা রেডি হয়ে নে, আমি আসতাছি। কথাটি বলেই ঈশিতা নিজের রুমে চলে যায়। এরপরে নাফসি ও রাফি দুজনেই রেডি হয়ে ঈশিতার কাছ থেকে বিদায় নিয়ে হানিমুনে আসার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিট পরে হঠাৎ করে একটি গাড়ি তাদের গাড়ির সামনে এসে ব্রেক করে। নাফসি বলল, কি ব্যাপার ড্রাইভার, গাড়ি ব্রেক করলেন কেন, কোনো কি সমস্যা হয়েছে? ড্রাইভার বলল, সামনে তাকিয়ে দেখুন। কথাটি শোনার সঙ্গে সঙ্গে রাফি ও নাফসি সামনে তাকিয়ে দেখে আব্দুল তার দলবল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা দেখা মাত্রই নাফসি রাফি দুজনেই বাহিরে আসে, এসেই প্রশ্ন করে, কি ব্যাপার ভাইয়া, তুমি আমাদের সঙ্গে?
আমাদের সামনে রাস্তায় দাঁড়িয়ে আসো কেন? আমাদের হানিমুনে যাইতে দাও। তখন আব্দুল হাহা করে হাসলো আর বলল, রাফি সত্যি তুই অনেক অভিনয় করতে পারিস। কিভাবে এটারে পটিয়ে বিয়ে করলি? হ্যাঁ সত্যি তুই আমার মতো হয়েছিস। ওর ওখান থেকে সরে দাঁড়াও, গুলি করে ওর মাথার খুলিটা উড়িয়ে দেই আমি। রাফি বলল, না ভাইয়া। আব্দুল বলল, না মানে? আরে বোকা, তোর কাজ ছিল ওকে বাহিরে নিয়ে আসা, তোর কাজ এখান থেকেই শেষ, এখন বাকি কাজটা আমাকে করতে দে। রাফি বলল, আমি নাফসিকে ভালোবাসি, ওর কিছু হতে দিব না। আব্দুল বলল, পাগল হয়েছিস? হে ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো আমি, সরে আয় বলতাছি। রাফি বলল, সরি ভাইয়া, আমি নাফসিকে কথা দিয়েছি যদি মরতে হয় একসঙ্গে মরবো, আর যদি বাঁচতে হয় একসঙ্গেই বাঁচবো। তখন আব্দুল বলল, তুই বুঝতাছিস না এই নাফসি কতটা ডেঞ্জারাস? তোকে শুধুমাত্র ব্যবহার করতেছে, পরবর্তীতে তোর কাজ শেষ হলে তুইও শেষ। রাফি বলল, না, নাফসি আমাকে অনেক ভালোবাসে, ও আমার কোনো ক্ষতি করবে না, এটা আমার বিশ্বাস আছে। প্লিজ ভাইয়া আমাদের হানিমুনে যাইতে দাও, কোনো বাধা দিও না। তখন আব্দুল বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তুই সরে আসবি নাকি তুই থাকা অবস্থায় ওকে শেষ করব? রাফি বলল, আমি থাকতে ওর কিছু হতে দিব না। রাফির এমন পাগলামি দেখে আব্দুল ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গেই নাফসির দিকে বন্দুক তাক করে। এটা দেখা মাত্রই রাফি নাফসির সামনে চলে আসে। ভাইয়া নাফসিকে মারতে হলে আগে আমাকে মেরে ফেলতে হবে। ভাইয়ের এমন পাগলামি দেখে আব্দুল অন্য লোকগুলোকে নির্দেশ দেয় নাফসির কাছ থেকে যেন হাসিবকে আলাদা করে। কথা মতো লোকগুলো যেই না কাছে আসতে যাবে এমন মুহূর্তে নাফসি তার ব্যাগ থেকে একটি ছোট্ট পিস্তল বের করে এবং হাসিবের মাথায় ধরে। যা দেখা মাত্রই সেখানে সবাই নিস্তব্ধ হয়ে যায়। নাফসি বলল, শোন আব্দুল, তোর লোকদের বলে দে ওরা যেন আমার কাছে না আসে, কাছে আসলেই কিন্তু তোর ভাইয়ের মাথা দুভাগ করে দেব। তখন আব্দুল বলল, দেখলি, তোকে বললাম না এই নাফসি তোকে ব্যবহার করতেছে, সময় পাইলে তোকে সবল মারবে, প্রমাণ পাইলি তো? আব্দুলের এমন কথায় রাফি বলে ওঠে, কি ব্যাপার নাফসি, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? নাফসি হা হা করে হাসলো আর বলল, খুনির ভাইকে আমি ভালোবাসতে যাব কেন? কোন কারণে ভালোবাসতে যাব সেটা বল। তোর পরিবারের সবাই খুনি, মানে তুইও খুনি, তোকে শুধুমাত্র আমি ব্যবহার করছি। তখন রাফি বলল, প্লিজ এই কথা বলিও না, আমি তোমাকে সত্যি ভালোবাসি আর বিশ্বাস করি, তুমি আমাকে ঠকাতে পারো না। তখন নাফসি বলল, আরে বোকা, এগুলাকে ভালোবাসা বলে না, এগুলাকে অভিনয় বলে। যাক, বেশি কথা বলতে চাই না। আব্দুল, তুই আমার সামনে থেকে চলে যা, না হলে তোর ভাইকে এখানেই শেষ করে দিব চিরতরে। ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে আব্দুল বলে, হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু আমার ভাইয়ের কিচ্ছুটি করবি না। নাফসি বলল, ঠিক আছে, কিছু করব না, আমাকে 2 কোটি টাকা দে, তোর ভাইকে ছেড়ে দিব। তখন আব্দুল বলল, আমি এত টাকা কোথায় পাবো? নাফসি বলল, সেটা তুই জানিস, আমি যেটা বলছি সেটাই, না পাইলে তোর ভাইকে মৃত পাবি কালকে। কথাটি বলেই নাফসি গাড়িতে রাফিকে নিয়ে উঠে পড়ে এবং সেই স্থানটি ত্যাগ করে। নাফসির এমন পাগলামি দেখে আব্দুল ভীষণ রাগান্বিত হয়ে যায়, কিন্তু কিছুই করতে পারে না। এরপরে গন্তব্যস্থানে আসলে নাফসি এবং রাফি নেমে পড়ে। তখন রাফি জিজ্ঞাসা করে, নাফসি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? আমাকে ব্যবহার করতেছো? তুমি কিভাবে পারলে আমার মাথায় বন্দুকটি ধরতে? আমি তো তোমার স্বামী। নাফসি বলল, আরে পাগল, ওটা অভিনয় ছিল, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার ভাইয়ের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এমন কাহিনী আমাকে করতে হয়েছে। রাফি বলল, ওহ, তাহলে তুমি আমাকে সত্যি ভালোবাসো? নাফসি বলল, হ্যাঁ অনেক ভালোবাসি, এখন চুপচাপ আমার পিছন পিছন আসো। রাফি বলল, আরে আমাদের তো হানিমুনে যাওয়ার কথা, কিন্তু তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছ কেন? সেটা তো বুঝলাম না। নাফসি বলল, জঙ্গলে আমাদের কাজ আছে। রাফি বলল, না, আমাদের জঙ্গলের ভিতর কোনো কাজ নেই, তুমি আমাকে নিশ্চয়ই মেরে ফেলবা, তাই না? নাফসি বলল, আরে পাগল, স্বামীকে কখনো স্ত্রী মেরে ফেলে নাকি পাগল? ভিতরে চলো, সেখানে গেলেই দেখতে পারবে। নাফসির এমন কথা শুনে রাফি আর একটি কথাও না বলে ওর পিছন পিছন যেতে থাকে। বেশ কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গেই রাফি নাফসিকে। তো গাইস, আজকের পার্টটা এখানে শেষ হলো। তো দেশের যে অবস্থা, দেশের যে পরিস্থিতি, দেশের এই আন্দোলন নিয়ে একটা ভিডিও চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকে শরীরটা ভালো ছিল না, তাই জন্য ভয়েস ভালো করে ওভার করতে পারি নাই। তো কালকেই এই গল্প সমাপ্ত, মানে কালকেই লাস্ট পার্ট আইব যদি তোমরা চাও। তো এই ভিডিও লাইক টার্গেট 2K, যদি 1 ডে 2K লাইক কমপ্লিট করতে পারো তাহলে কালকে শেষ পার্ট পেয়ে যাবা। আর এই দেশের পরিস্থিতি নিয়ে একটা ভিডিও চাও কিনা এটাও কমেন্ট করবা। আর গাইস, শরীর ভালো ছিল না, তাই ভালো করে ভয়েস ওভার করতে পারি নাই। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক দাও, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
দেখা হইতাছে কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।